কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু, পরিবারের শোকের মাতম। ভারতে নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি নবায়নের আশা ঢাকার। ডোনাল্ডোর সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে বলে করেন পররাষ্ট্র সচিব। এমপি মন্ত্রীদের নিজ নামে সরকারি প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির তাগিদ। আমন্ত্রণ সংবাদ প্রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বেলা 11টায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। আহত কো পাইলটের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। এ ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে বইছে শোকের মাতম। ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে এটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। যখন ছিল তো কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে। তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। একজন সিট ছাড়া পড়ছে, উনি জীবিত ছিল, যে সিট ছিল উনি পানির ভিতরে ঢুকে গেছিল। জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নদী থেকে দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে এলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনো চিকিৎসাধীন। পরে কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে যোগ দেয় বিমান বাহিনী, কোস্টগার্ড ও সরকারি অন্যান্য সংস্থা। এদিকে একমাত্র আদরের সন্তান অসীম জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। খাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্র হিসেবে ছিলেন আর কি, এবং সে চীন এবং ভারতে বিভিন্ন কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন আর কি। আমরা তার বিদেহী পাক ফেরত কামনা করছি। একটাই সন্তান ছিল, ওর বাবা মা এখন এই শোকটাকে কিভাবে সইবে সেটা নিয়ে, ওর মার যে অবস্থা তাকে নিয়েও আমরা এখন সন্দেহের মধ্যে আছি আর কি। অসীম জাওয়াদ 2010 সালে যোগ দেন বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে। অসাধারণ মেধার প্রমাণ দিয়ে 2011 সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ব্যক্তিজীবনে 6 বছরের এক কন্যা সন্তানের বাবা তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামের আকাশে বিমান দুর্ঘটনায় পরিবারের সব স্বপ্ন এখন পরপারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বিমানটি উদ্ধারে অগ্রগতি কতদূর, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন যে বিমান বাহিনীর যে প্রস্তুত বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল সেটি উদ্ধার এখনো চলছে, কারণ কোস্টগার্ডের এবং নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বেসামরিক দুটি সোয়াস্থানের দুটি জাহাজ সে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো আমরা যেটা জেনেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যদি এখনো আসলে সাগরের কোন বাহিনী আছে সেটা এখন নির্ণয় করতে পারেনি, তবে উদ্ধার অভিযান চলছে বলে আমরা জানি। কারণ বিমান বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা এই বিমান যে বিধ্বস্ত বিমান যেটি সাগরে পড়ে গেছিল সেটি উদ্ধার অভিযান চালাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পাইলট নিহত হয়েছেন অসীম জাওয়াদ, তার নামাজের জানাজা আজ রাত 9টায় এখানে গৌরব ঘাটিতে হবে বলে আমরা আইএসপিআর পক্ষ থেকে জানতে পেরেছি। কারণ আইএসপিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে নিহত পাইলট তার জানাজার নামাজ রাত 9টায় চট্টগ্রামের গৌরব ঘাটিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকজন যে পাইলট আছেন তিনি চিকিৎসাধীন আছেন, আমরা সেটা জেনেছি। তবে এই বিষয় হচ্ছে যে সকাল 10:30টায় ঘটনার পর থেকে আসলে চারিপাশে আশপাশের মানুষ সহ যারা ছিলেন এই দুর্ঘটনার পরপরেই আর নদীতে যে যারা যাত্রী পারাপার করতেন তারাই মূলত দুজন পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল, পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করে। তবে সর্বশেষ কথা হচ্ছে যে বিমানটি এখনো সাগরে রয়েছে সেটি এখনো কোন
শনাক্ত করা যায়নি, কারণ বিমান বাহিনী নৌবাহিনী যে জাহাজ রয়েছে সেগুলো শনাক্তকরণের কাজ চলছে। নাসিম, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি আবারও। দর্শক, সংসদে সরাসরি কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অত্যাচার 86 সালে নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। ভোটের রেজাল্ট বন্ধ করে রাখা হলো 48 ঘন্টা, তারপর ঘোষণা দেওয়া হলো। কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে আসে, সে জিততে দেওয়া হয়নি। কাজে এইভাবে কিন্তু এদেশের নির্বাচন, এরপর আবার 88 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। বহু নেতা কর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এরপরে আমরা দেখি 96 সালে 15 ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করলো। সে নির্বাচনে ভোটার নাই, তারপরে অনেক চেষ্টা করে বলা হয়েছে 22% ভোট পড়েছিল, 3-4% বেশি ভোট হয়নি, এটা ঠিক। সেনাবাহিনী সারা বাংলাদেশে দিয়ে সেই নির্বাচনের প্রহসন করলো। সে নির্বাচন টিকাতে পারেনি। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ টিকাতে পারেনি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন টিকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। এরপর নির্বাচনে আমরা 12 জুন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার আসি। এই 12 জুন নির্বাচন ঠেকাতে যেও আবার একটা কু করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা আমাদের কোনো সমর্থন পায়নি, বরং সেটাকে বাধা দিয়েছিলাম আমি। যার জন্য নির্বাচনটা হয়েছিল, আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম। 96 সালে এসেই আমরা জনগণের জন্য কল্যাণে কাজ করি। আজকে বিদ্যুৎ নিয়ে কথা হয়, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1600 মেগাওয়াট। বিদ্যুতের জন্য হাহাকার। কানসাটে বিদ্যুৎ যে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করলো। সে বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা, এখানেই তারা রেখে গেছে। আমরা 96 সালে এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতা 45%। দেশের মানুষের কোনো কিছুই ছিল না, তারা করেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন যে সরকার করতে পারে এটা প্রথম উপলব্ধি করে আওয়ামী লীগ যখন সরকারে আসে। এটা হলো বাস্তবতা। 2001 সালে নির্বাচন, মাননীয় স্পিকার, আমার কাছে প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব নয়। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি। কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল? 1 অক্টোবর নির্বাচনের আগে থেকে অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর। 3-4 দিন আগে থেকে কেউ ঘরে থাকতে পারেনি, এমনকি নির্বাচিত চেয়ারম্যানরও না। নির্বাচিত চেয়ারম্যানকে সেনাবাহিনীর গাড়িতে দড়ি দিয়ে বেঁধে সব জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলো খালেদা জিয়া। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছে, তারা সেইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। মা মেয়ে একসাথে, 6 বছরের আজুফা, গরিবের মেয়ে, তার বাবার নৌকায় ভোট দিয়েছে দেখে বিএনপির ক্যাডাররা ওই ছোট্ট শিশুটিকে
ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করেছিল। ঠিক এরকম বহু ঘটনা বাংলাদেশে তখন ঘটেছিল। মহিমা আত্মহত্যা করেছিল, রুমাকে ধরে নিয়ে যেতে গিয়েছিল, সে আত্মহত্যা করেছিল। ফাহিমা আত্মহত্যা করেছিল। সেই গাফারা বেদানাকে মামলা করতে পারেনি। সিরাজগঞ্জে পূর্ণিমা মামলা করেছিল, তাকে গ্যাং রেপ করেছিল বলে, সেই জন্য তার বাবা মা ওই এলাকায় থাকতে পারেনি। আমাদের মকসুদপুরে ফাতেমা, তাকে ওখান থেকে ধরে নিয়ে মাগুরায় নিয়ে এসে তাকে গ্যাং রেপ করে, তার ট্রমা হয়ে গেছিল। সে মানুষ দেখলে চিৎকার করতো। আমি নিজে তাকে সিআরপিতে রেখে চিকিৎসা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। প্রায় লাখখানেক মহিলা 2 দিন শব্দ পরিচিত, তাকে পর্যন্ত 25,000 মানুষ আমার কোটালীপাড়া আশ্রয় নিয়েছিল, থাকতে পারে না অন্য কোথাও। এই ছিল দেশের অবস্থা। এই হলো গণতন্ত্র। এই গণতন্ত্র তারা দিয়েছিল। 2001 থেকে 6 পর্যন্ত এই তাণ্ডব তাদের চলে। বাংলাদেশ কি অর্জন করেছে? পেট বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে 1 নম্বর দেশ। বাংলা ভাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা প্রতিনিয়ত। একই দিনে 63 জেলায় বোমা, 500 জায়গায় বোমা ফুটলো। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, এই তো ছিল নিত্য নৈতিকবাদ। তারপরে নির্বাচন, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে তারা নির্বাচন করার পদক্ষেপ নিল। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি, পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, এই মুহূর্তের তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। জি, আপনি যেমনটা বলছেন, আসলে বিমান বাহিনীর যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, যে প্রশিক্ষিত বিমান, সেটির উদ্ধার অভিযান এখনো চলছে। আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বিশেষায়িত একটি জাহাজ সেটি চেষ্টা করছেন। আসলে জাহাজ, যে বিমানটি সাগরের কোন পাশে আছেন এবং কোথায় আসছে নির্ণয়ের চেষ্টা করছে। আমরা বিকাল 4টার দিকে যখন সাগরের মাঝখানে গিয়েছিলাম, তখন দেখেছি আসলে নৌবাহিনীর সোয়াস নামের একটি বিশেষায়িত জাহাজ, সেটি যেই বিমানটি সাগরের কোন জায়গা সেটি নির্ণয়ের কাজ করছেন, এবং তাদের যে ডিগ্রি দল্লা রয়েছেন তারাও চেষ্টা করছেন আসলে এই বিমানটি সাগরের কোন জায়গা আছে, কিভাবে আছে সেটি উদ্ধার করার কাজ চলছে। তবে একটি বিষয় ছিল যে পাইলট নিহত হয়েছিলেন আসিম জাওয়াদ, তিনি নিহত হওয়ার পর আজ রাত 9টায় চট্টগ্রামের দৌড়লোক ঘাটিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটি আমাদের কিছুক্ষণ আগে আইসিআর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তার নামাজের জানাজা রাত 9টায় এখানে অনুষ্ঠিত হবে। এই বিষয়টি হচ্ছে যে আসলে আজ সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান আসলে হঠাৎ ল্যান্ড আকাশে উড়ার পরে আসলে হঠাৎ ইঞ্জিনের পেছন দিকে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শী আমাদেরকে বলছেন। তারা যেটা বলছেন যে বিমানে যখন আগুন লেগে যায় তখনই দুজন পাইলটই আসলে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটি ল্যান্ড করার জন্য, কিন্তু তারা না পেরে আসলে বিমান থেকে তারা নেমে যায় এবং এখানকার সাগরে যে যাত্রী পারাপার যেসব ছোট ছোট বোট এবং নৌকা ছিল, সেই বোটের এবং নৌকার আসলে যাত্রী এবং মাঝিরাই তাদেরকে শত অবস্থায় উদ্ধার করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পাইলট আসিম জাওয়াদ ইন্তেকাল করেছিলেন এবং আরেকজন যে পাইলট ছিল সে চিকিৎসাধীন আছেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত সাগরে সেই বিমানের খোঁজে এখনো অভিযান চালানো হচ্ছে, কারণ কবে নাগাদ সেটি পাওয়া যাবে আসলে সেটা আমরা এখনো জানতে পারি না। তবে এটি উদ্ধার করার পর আসলে জানা যাবে কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটেছিল বা এর কিছু রহস্য কি ছিল, সেটি আসলে উদ্ধার করার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে একটি বিষয় হচ্ছে যে পাইলট নিহত হয়েছেন আসলে সেটি তিনি আসলে খুব দক্ষ একজন পাইলট ছিলেন বলে আমরা জানতে পারছি, কারণ তার নিহতের ঘটনা একটা অপূরণীয় ক্ষতি হলো। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন বলে এখানে সংশ্লিষ্টরা বলছেন। তার যে ক্ষতি হয়ে গেছে সেটা আসলে অপূরণিত, কিন্তু এখনো সেই বিমানের খোঁজ চালাচ্ছেন বিমান বাহিনীর নৌবাহিনীর কর্মকর্তারা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, পতেঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। ভারতে নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, তো সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে খোঁজ খবর দিয়েছেন সহকর্মী জান্নাতুল মোহনা। স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ জি। ভারতের লোকসভা নির্বাচন চলছে, ইতিমধ্যে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। একটু জানতে চাই, বাংলাদেশের জন্য কোনো সুখবর রয়েছে কি? যুথি, যেমনটা বলছেন যে চলছে ভারতের লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে বাংলাদেশের, বিশেষ করে তিস্তা গঙ্গার যে চুক্তি এবং তিস্তা চুক্তি নিয়ে তো আপনি জানেন যে সেই অনেক দীর্ঘদিন যাবৎ এই ভারত বাংলাদেশের মাঝে এই চুক্তিটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং চুক্তি নিয়ে কতদিন ধরে আলাপ আলোচনা চলছে, কবে হবে কি হবে। তবে বিনয় মোহন কোয়াত্রো যখন এমন একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশে এসেছেন, তো এই গুরুত্বটাও কিন্তু আমাদের গঙ্গা তিস্তা বা তিস্তাদের চুক্তি, সেই চুক্তির উপরে আমরা পড়বে বলে মনে করছি। এবং তাদের আলোচনা থেকে যতদূর জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে আর নির্বাচন হলে যে নতুন সরকার গঠন করা হবে, তখন এরপরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন এবং নতুন সরকার গঠনের পরে এই হবে তার প্রথম ভারত সফর। তো এই সফরের মধ্যে কিন্তু আমাদের আমরা আশাবাদী যে এবার গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি যে বাস্তবায়ন হতে পারে বা বাস্তবায়ন হওয়া নিয়ে কিন্তু আমরা একটা আশা রাখছি এবং সেই ধরনের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর এছাড়া যদি বলা যায় যে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ভারতের ভিসা নিয়ে যে জটিলতা এবং ভিসা জটিলতা নিয়ে যে ভোগান্তি জনগণের, এবং এই ভোগান্তি কিন্তু পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও এটা কিন্তু মেনে নেওয়া খুবই কঠিন যে ভারত যেতেই কিন্তু আমাদের এত সময়, মানে এত ভারতের ভিসা পেতেই এত সময় বা এত জটিলতা কেন আমাদেরকে পোহাতে হবে। এই নিয়ে কিন্তু জনমনে এক ধরনের চাপা ক্ষোভ বলেন বা একটা চাপা অস্বস্তি বলেন, তা কিন্তু দীর্ঘদিন যাবতই বিরাজ করছিল। তো আশা করছি যে আগামী 2 মাসের মধ্যে একটা সুখবর বা ভিসা নীতি নিয়ে যে জটিলতা, সেই জটিলতা পরিহার হবে এবং ভিসা নীতি আরো সহজ হবে। আর জনগণের অস্বস্তি বা জনগণ ভিসা নিয়ে যেই ঝামেলায় পড়ে বা যেই রকম ধরেন ভিসা নিয়ে জটিলতা বা সমস্যায় ভোগেন, সেই সমস্যা কমে যাবে এবং আরো সহজে হয়তো ভারতের ভিসা পাওয়া যেতে পারে। আর এছাড়া আরো বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, যেমন ডোনাল্ড লু আসছেন 15-14 মেতে আসছেন এবং তিনি একজন মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশ সফরে আসবেন। তার চেয়ে বড় কথা, মার্কিনেরা কিন্তু আমাদের এবারের নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের নিষেধাজ্ঞা, অনেক ধরনের অস্বস্তি বোধ করেছিলেন এবং নানা ধরনের প্রশ্ন বলেন বা নানা ধরনের কিন্তু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে, বাংলাদেশকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর বরাবর। তো তাদের একটা আমাদের নির্বাচন নিয়ে একটা অস্বস্তি ছিল এবং তারা এক ধরনের দেখেছি
পজিটিভ ভাইব দেখাচ্ছিল কিন্তু সেই সময়, কিন্তু এখন ডোনাল্ড লু যেহেতু আসছেন, তো সেই ক্ষেত্রে বলা যায় যে হয়তো মার্কিন আর বাংলাদেশিদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আগের মতো জোরদার হবে, বা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটার আশা আমরা করি, যে আমরা রাখি যে মার্কিনদের সাথে আমাদের বাংলাদেশের যে সুসম্পর্ক বজায় থাকবে, সেই সম্পর্কটি হবে। যদিও গতদিন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে লু আসছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করতে, কিন্তু আজকে পররাষ্ট্র সচিব যে মাসুদ বিন মোমেন সাহেব, উনি আমাদের সাথে কথা বলে জানিয়েছেন কেবল রোহিঙ্গা সংকট নিয়ে না, আরও যেই দ্বিপাক্ষীয় যেই আলাপ আলোচনা বা আঞ্চলিক ব্যাপার স্যাপার, সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হবে, এবং কিছু সংকট যে আমাদের দেশে বিরাজ করছে, সেই সংকট নিরসনেও আলাপ আলোচনা হতে পারে। তো কেবল মার্কিনিরাই না, বাংলাদেশের সাথে কিন্তু এখন সুসম্পর্ক করতে বিশ্ব তাকিয়ে আছে। আমাদের দেশের যে উত্তরোত্তর যে অগ্রগতি বা উন্নতি, যে একটা ছোট দেশ হিসেবে আমরা দিনের পর দিন যে ডিজিটাল থেকে স্মার্টের দিকে আগাচ্ছি, তো এইভাবে আমাদের যে টেকনিক্যাল বলেন বা অন্য বিশ্ব রাজনীতির এখন যে অবস্থা, সেই অবস্থায়ও আমরা দাঁড়িয়ে আছি, টিকে আছি, এবং সেই অগ্রগতিতে কিন্তু অনেক দেশই খুবই অনেকভাবে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছেন। বিশেষ করে হচ্ছে এই যে তারা আসবেন, সফর করবেন, এর মাধ্যমে কিন্তু একটা ঢিলে ঢালা সম্পর্কের যে একটি গরম তেজ আমরা ধরতে পারছিলাম তখন নির্বাচনের পরবর্তী সময়, এই গরম তেজটা হয়তো একটু কমবে বলে আমরা আশা প্রত্যাশা আসলে আমাদেরও থাকবে। মোহনা, অন্য একটি বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করছে, আমরা জানি যে বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। সীমান্তে হত্যা বন্ধে কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, সীমান্তে এইটা অনেক খুবই আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। গতদিনে কিন্তু যে সীমান্তে 2 জন বিএসএফ গুলিতে মারা গিয়েছেন, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা বলছেন যে তারা সীমান্ত রক্ষা বাহিনীর যারা আছেন তাদের সাথে কথা বলছেন, বারবার বন্ধুত্ব সুলভ বন্ধন তৈরি করার জন্য বারবার তাদেরকে তাগিদ দিচ্ছেন, এবং সীমান্ত হত্যার ব্যাপারে তারাও আফসোস জানিয়েছেন, এবং এ নিয়ে তারাও কিন্তু আমাদের সাথে যে অস্বস্তিতে তারা ভুগছিলেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং এই ধরনের হত্যা যাতে ভবিষ্যতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু দুই দেশেরই আলাপ আলোচনা চলছে। দুই দেশেরই সীমান্ত রক্ষাকারী যে বাহিনী আছে, সেই বাহিনীদের মধ্যে কথা চলছে যেন সীমান্ত রক্ষার জন্য আর কোনো প্রাণ যাতে না হারাতে হয়, বা কারো প্রাণ যাতে না যায়, এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, এই বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নিশ্চয়ই ফলপ্রসূ সমাধানের প্রত্যাশায় আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী জান্নাতুল মোহনা। প্রিয় দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। এমপি মন্ত্রীদের নিজ নামে প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এছাড়া 2023-24 অর্থ বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তের নির্দেশনাও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 5,563 কোটি 67 লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 2023-24 অর্থ বছরের নবম ও বর্তমান সরকারের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক ইনভেস্টমেন্ট করা যায়। এইটাই উদ্দেশ্য আর কিছু না। বিলম্ব করানোর উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ প্রতিযোগিতা সৃষ্টি করে তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা, বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয়নি, এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি। এছাড়া আরও 8টি প্রকল্প আছে। নিজের নাম ব্যবহার করে আর প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পরিকল্পনা মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 3 জনের। এতে আহত হয়েছেন আরো অর্ধশত। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে উপজেলার আগোয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে আগোয়া বাজারের স্ট্যান্ড থেকে সোহেলের সমর্থক আহাদ
যাত্রী নিয়ে আসার সময় বদির অনুসারীরা তাকে বাধা দেয়, দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে আহাত ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ। মারা গেছে সেটা ডাক দিয়ে নিছে, ডাক দিয়ে নেওয়ার পরে একটু কথা কাটাকাটি এই কথাটা কইয়া পাই আমরা ঘরের মাঝে বই রয়েছি, এর ভিতরে লাঠি ছুটালো আমরা বাড়ি ছুটিয়েছি। আইয়া বন গোষ্ঠীর করছে, মিটিং করছে, আর এমনি আর খালি বাইরে চার দেখা যা দেখি লাঠি লইয়া আইছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুইটা পক্ষ সিএনজি স্ট্যান্ডকে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যে দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। 3 জন মারা গেছে, 2 জন ঘটনাস্থলে এবং 1 জন হাসপাতালে। আমরা ঘটনাস্থল ভিজিট করেছি এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো গ্রহণ করেছি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। হবিগঞ্জে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। জয়, আসলে আজকে মূলত দুপুর 2টার দিকে বানিয়াচং এর যে আগুয়া গ্রামে এই মূলত সিএনজি স্ট্যান্ডের দখল নিয়েই এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি সংঘটিত হয়েছে। এতে মূলত এখন পর্যন্ত 4 জন মারা গেছেন, অর্থাৎ ঘটনাস্থলে কিন্তু 2 জন মারা গিয়েছিলেন, এরপর হাসপাতালে নিয়ে আসার পরে 1 জন মারা গিয়েছিলেন এবং এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা গেছেন। মূলত যে ঘটনাটি আমি আপনাদেরকে একটু বর্ণনা দিতে চাই। আসলে এই সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে সুহেল মিয়া এবং বদির মিয়ার মধ্যে আসলে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলে আসছে। তারা কিন্তু এই এখানে যে সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আজকে মূলত যে সুহেল মিয়ার লোক অর্থাৎ আব্দুল কাদির, তিনি সেখানে স্ট্যান্ডে যাওয়ার পরে তার একটা রিজার্ভ ট্রিপ আসার পরে তিনি সেখান থেকে ট্রিপটি নিয়ে আসার জন্য স্ট্যান্ড থেকে বের হন, কিন্তু তাকে এই বদির মিয়া যেতে বাধা দেন এবং তারপর সেখানে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বদির মিয়ার লোকজন এই আব্দুল কাদিরের উপরে কিছু অর্থাৎ তাদের মধ্যে একটু হাতাহাতি হয়। এরপরে আসলে আব্দুল কাদির তিনি বাড়িতে আসার পর তাদের বাড়িতে একটি মিটিং হয়। মিটিং এর পরে কিন্তু আসলে মূলত তাদের যে মিটিং এর পর কিন্তু আবার বদির মিয়ার লোকজন তাদের উপরে গিয়ে হামলা করে এবং হামলার পর তারা কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু আসলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে কিন্তু একই পক্ষের অর্থাৎ সুহেল মিয়ার পক্ষের 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে কিন্তু আব্দুল কাদির রয়েছেন সিরাজ মিয়া এবং লিলু মিয়া এবং সবশেষ আনু মিয়া মারা গেছেন। তো আসলে এখন পর্যন্ত এই ঘটনা কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসলে পুলিশ কিন্তু এখন ঘটনাস্থলে রয়েছে, তাদের এবং পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের র্যাবের কর্তৃপক্ষ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশ আমাকে যে বিষয়টি বলছে তারা কিন্তু তাদের যারা এই ঘটনা জড়িত তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে তারা অভিযান পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে আসলে যে সংঘর্ষের সবশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমির হামজা। এবছর সবার আগে আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়। এটি আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আমের ফলন কেমন দেখছেন? কয় পর্বে এবার আম পাড়া হবে সাতক্ষীরায়? জুই, ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলছিলেন আম পাড়া মৌসুমটা বা আম সংগ্রহের যে মৌসুম সেটি আজকে শুরু হলো, অর্থাৎ আজকে 1431 বঙ্গাব্দের আজকে 26 বৈশাখ, এটি কিন্তু আজকে শুরু হলো। এটি 5 পর্বে এই আম নামবে। আর আপনাকে আরেকটু বলি, সেটি হচ্ছে যে আজকে তো 5 রকমের আম নামলো, এরপরে কিন্তু 11 নামবে গোবিন্দভোগ, এটিও আঞ্চলিক এখানকার স্থানীয় আম। এরপরে তো রাজকীয় আম বলা হয় যেটি হিমসাগর, সেটি নামে কিন্তু 22 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে। এখানে একটু বলে রাখা দরকার,
এই হিমসাগর আম নামার সাথে সাথে এখানে কিন্তু এক ধরনের স্থানীয় এলাকায় কিন্তু উৎসব শুরু হয়। এইখানে কিন্তু এই হিমসাগর আম নামানোকে কেন্দ্র করে এখানে কিন্তু জামাইদেরকে দাওয়াত দেওয়ারও রীতি আছে। এটি হিন্দু মুসলিম সব ক্ষেত্রেই জামাই ষষ্ঠীর মতো কিছুটা এই যে ফলের নিমন্ত্রণ জানানোর মতো করে এটি একরকম। আজকে যে ফল পাড়ার যে উৎসবটি হচ্ছে এটি এর চাইতে অনেকটা পারিবারিক বলয়, এর থেকে বড় উৎসব হয়ে থাকে। এরপরে আরো সুস্বাদু আছে ল্যাংড়া নেমে থাকে। ল্যাংড়া নামে হচ্ছে 29 মে, এরপরে আম্রপালি নামে 10 জুন, অর্থাৎ এটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষের দিকে চলে গেল, অর্থাৎ 27 জ্যৈষ্ঠ এটি কিন্তু এই আম্রপালি নামবে এবং এটি কিন্তু এই আম্রপালি চলতে থাকে অনেকটা আষাঢ় শ্রাবণও এই আম কিন্তু পাওয়া যায়। তো এই পর্ব মানে আগে নামলেও এই আম কিন্তু 3 মাস থেকে 3.5 মাসের মতো কিন্তু এই আম সাতক্ষীরার এই আম থাকে। যদিও এই যে নতুন করে এই যে বিদেশে যাওয়া বা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে চলে যাওয়া, এর কারণে স্থানীয় পর্বে আম ব্যবসায়ীরা এবং আম চাষিরা অনেক খুশি যে তাদের এই আম বিদেশের সুপার শপে, বিশেষ করে ইউরোপের সুপার শপে, আমেরিকাতে যাওয়ার প্রক্রিয়া চলছে এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে যাচ্ছে, দেশের বিভিন্ন মার্কেটে যাচ্ছে। কিন্তু মানুষের চাহিদা হচ্ছে এই আম চাষ যেন আরো বাড়ে, যাতে ফলনটি আরো বাড়ে, যেহেতু দেশের মধ্যে সাতক্ষীরার আমের স্বাদটি কিন্তু একেবারে অন্যরকম, যে কারণে এবার এই প্রত্যাশাটি রয়েছে। তো এই ছিল আমের যে মৌসুম শুরু হলো তার সর্বশেষ। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যারা ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।